আলম জব সলিউশনে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসটি শুরু করার আগে সকলের উদ্দেশ্যে একটা খুব সাধারণ প্রশ্ন করি, উত্তরটা একটু ভেবে দিতে হবে। যখন আমরা একদম ছোট ছিলাম আর খিদে পেলে মাকে বলতাম আমি ভাত খাবো, তখন কি মা আমাদের বাক্যের কর্তা কর্ম ক্রিয়া আলাদা করে খাতায় কলমে শিখিয়ে দিয়েছিলেন? কিংবা বাবা যখন কোথাও যেতেন তখন আমরা বলতাম আমি যাব, তখন কি বাবা এই বাক্যের উদ্দেশ্য বিধেয় এগুলো বুঝিয়ে দিতেন? আমাদের সকলের উত্তর হবে কই না তো, তারা তো এমনটা করেননি। আমরা শুধু বাবা মায়ের কথা শুনে শুনেই দিব্যি বাংলা ভাষা বলতে শিখে গেছি, কিন্তু যখন আমরা ইংরেজি বা অন্য কোনো ভাষা বলতে যাই তখন কেন এত ব্যাকরণ, এত কেন নিয়ম ভাবতে হয়? কেন আমরা বারবার করে হোঁচট খাই? এই যে ছোটবেলায় কোনো নিয়ম না জেনে আপনা আপনি মাতৃভাষা শিখে নেওয়া আর বড় হয়ে নিয়ম কানুন মেনে নতুন ভাষা শেখা, এই দুটোর মধ্যেই লুকিয়ে রয়েছে আজকের ক্লাসের আসল ম্যাজিক। হ্যাঁ, আজ আমরা ডাব্লিউবি টেট এর জন্য বাংলা প্যাডাগজি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হলো ভাষা শিখন এবং ভাষার আয়ত্তীকরণ। কথা দিচ্ছি আজকের এই গল্পের ছলে করা ক্লাসের পর এই টপিক থেকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, একটাও ভুল হবে না। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নিব ভাষার অধিগ্রহণ বা আয়ত্তীকরণ। ভাষার আয়ত্তীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ অবচেতনভাবে এবং স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে কোনো ভাষা আয়ত্ত করে। এটি মূলত মাতৃভাষা শেখার ক্ষেত্রে ঘটে থাকে। শিশু তার চারপাশের পরিবেশ, পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কথা শুনে শুনে স্বতঃস্ফূর্তভাবে ভাষা শেখে, তাকে ভাষার আয়ত্তীকরণ বলা হয়। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা খিদে পেলে মাকে বলতাম যে আমি ভাত খাবো। তো এই যে কথাটা, এই কথাটা আমরা হয়তোবা অবচেতনভাবে নিজের অজান্তেই শিখে গেছি। কিরকম ভাবে? আমরা হয়তোবা আমাদের দাদা কিংবা দিদিকে বলতে শুনেছি যে আমাদের দাদা দিদি মাকে বলছে যে আমি ভাত খাবো, সেখান থেকেই আমরাও হয়তোবা শিখে গেছি যে খিদে পেলে বলতে হবে আমি ভাত খাবো। এইভাবেই আমরা হয়তোবা নিজের অজান্তেই ভাষা শিখে গেছি আর প্রাকৃতিক পরিবেশে ঘটে থাকে। তো এটা বলতে আমরা যে মাতৃভাষাটা শিখেছি বা মাতৃভাষার অধিগ্রহণ বা আয়ত্তীকরণ করেছি, এর জন্য আমাদের কোনো প্রথাগত স্কুল কলেজ এর প্রয়োজন পড়েনি। আমরা স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ ঘরোয়া পরিবেশে ভাষা আয়ত্ত করে ফেলেছি। কিভাবে ভাষা আয়ত্ত করলাম? আমরা আমাদের চারপাশের যে পরিবেশ, পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কথা শুনে শুনে নিজে থেকেই অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের ভাষা আয়ত্ত করে ফেলি। এবারে আমরা দেখে নিব ভাষা আয়ত্তীকরণের মূল বৈশিষ্ট্যগুলো কি কি। তো এটা একটা অবচেতন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় শিশু সচেতনভাবে ব্যাকরণ বা ভাষার কোনো নিয়ম শেখে না। সে কেবল অন্যদের অনুকরণ করে এবং পরিস্থিতি অনুযায়ী অর্থ বুঝতে শেখে। উদাহরণস্বরূপ, একটি শিশু জানে না আমি হলো সর্বনাম আর যাব হলো ক্রিয়াপদ, তবু সে সঠিকভাবে বাক্যটি বলে যে আমি যাব। স্বাভাবিক পরিবেশ, এর জন্য কোনো বিদ্যালয়ে খাতা কলম বা প্রথাগত শিক্ষার প্রয়োজন হয় না। ঘরোয়া, সামাজিক এবং স্বতঃস্ফূর্ত পরিবেশেই ভাষার আয়ত্তীকরণ ঘটে থাকে। যোগাযোগের উপর জোর, ভাষার আয়ত্তীকরণের সঠিকতার চেয়ে সাবলীলতা এবং অর্থপূর্ণ যোগাযোগের উপর বেশি জোর দেওয়া হয়। শিশু ভুল ব্যাকরণ বললেও তার মূল লক্ষ্য থাকে মনের ভাব প্রকাশ করা। ভাষার আয়ত্তীকরণে ব্যাকরণের নিয়ম অনুপস্থিত। শিশুরা ব্যাকরণের নিয়ম না জেনেই সঠিকভাবে বাক্য গঠন করতে পারে। তারা ভাষার নিয়মগুলো অবচেতনভাবে আত্মস্থ করে নেয়। মাতৃভাষা, সাধারণত প্রথম ভাষা বা মাতৃভাষাই আয়ত্তীকরণ প্রক্রিয়ায় শেখা হয়। তবে শিশু বয়সে অন্য কোনো ভাষার পরিবেশ থাকলেও সেটিও আয়ত্তীকরণ করা সম্ভব। যেমন একটি শিশু যদি কোনো এমন পরিবেশে থাকে যেখানে বাংলা ভাষার পাশাপাশি অর্থাৎ আমাদের মাতৃভাষার পাশাপাশি যদি ইংরেজি এবং হিন্দি ভাষার চলন অত্যন্ত বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই শিশুটি মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার পাশাপাশি হিন্দি কিংবা ইংরেজি ভাষাও কিন্তু আয়ত্তীকরণ পদ্ধতিতে শিখে ফেলতে পারে। আমরা তাহলে শিখলাম যে ভাষার আত্তীকরণের মূল বৈশিষ্ট্যগুলি হলো এটা একটা অবচেতন প্রক্রিয়া, এটা স্বাভাবিক পরিবেশেই ঘটে থাকে, এতে যোগাযোগের উপর জোর দেওয়া হয় আর ব্যাকরণের নিয়ম এক্ষেত্রে অনুপস্থিত থাকে এবং এই পদ্ধতিতে সাধারণত শিশুরা মাতৃভাষা শেখে। তো এবারে আমরা সামনে এগোনোর আগে এই যে অংশটুকু পড়লাম, এই অংশটুকু থেকে দুটো এমসিকিউ দেখে নিই। তো আমাদের প্রথম এমসিকিউ হলো ভাষার আয়ত্তীকরণ মূলত কি ধরনের প্রক্রিয়া? অপশন এ তে দিয়েছে সচেতন প্রক্রিয়া, অপশন বি তে দিয়েছে অবচেতন প্রক্রিয়া, অপশন সি তে দিয়েছে কৃত্রিম প্রক্রিয়া, অপশন ডি তে দিয়েছে প্রথাগত প্রক্রিয়া। তো আমরা দেখলাম ভাষার আয়ত্তীকরণ এটা হচ্ছে একটা অবচেতন প্রক্রিয়া। প্রশ্ন নম্বর 2, নিচের কোনটি ভাষার আত্তীকরণের বৈশিষ্ট্য নয়? অপশন এ, এটি একটি স্বাভাবিক পরিবেশে ঘটে। অপশন বি, এতে ব্যাকরণের নিয়ম মুখস্থ করতে হয়। অপশন সি, এটি যোগাযোগের উপর জোর দেয়।
অপশন ডি, এতে সাবলীলতার উপর জোর দেওয়া হয়। তো আমরা দেখেছিলাম যে ভাষার আত্মীকরণের একটি মূল বৈশিষ্ট্য হলো যে এতে ব্যাকরণের নিয়ম মুখস্থ করতে হয় না। তো আমাদের যেহেতু বলেছে যে কোনটি বৈশিষ্ট্য নয়, সেজন্য এক্ষেত্রে উত্তর হয়ে যাবে যে এতে ব্যাকরণের নিয়ম মুখস্থ করতে হয়। এবারে আমরা দেখে নেব প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি ভাষার আয়ত্তীকরণ সম্পর্কে কি বলেছিলেন। তো প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি ভাষার আয়ত্তীকরণ সম্পর্কে একটি যুগান্তকারী সহজাত তত্ত্ব প্রদান করেন। তার মতে শিশুরা ভাষা শেখার একটি জন্মগত ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, পরিবেশ শুধুমাত্র সেই ক্ষমতাকে উদ্দীপিত করে। তো এই যে নোয়াম চমস্কির একটি যুগান্তকারী তত্ত্ব হলো যে শিশুরা ভাষা শেখার একটি জন্মগত ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। তিনি ভাষা আয়ত্তীকরণ সম্পর্কে দুটি যুগান্তকারী তত্ত্ব দিয়েছেন। একটি হচ্ছে LAD। চমস্কির মতে প্রতিটি মানুষের মস্তিষ্কে একটি কাল্পনিক যন্ত্র বা অংশ থাকে, যাকে LAD বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলা হয়। তো এটাকে বাংলায় আমরা বলতে পারবো ভাষা আয়ত্তীকরণ যন্ত্র। তাহলে এই LAD কি? LAD বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ভাষা আয়ত্তীকরণ যন্ত্র হচ্ছে চমস্কির মতে প্রতিটি মানুষের মস্তিষ্কে একটি কাল্পনিক যন্ত্র বা অংশ থাকে, যেটাকে বলা হয় LAD। এটি শিশুদের মানব ভাষা বিশ্লেষণ করতে এবং তার জটিল নিয়মগুলো আয়ত্ত করতে সাহায্য করে। বয়ঃসন্ধিকালের আগে, বিশেষ করে 5 বছর বয়স পর্যন্ত LAD সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তাই শিশুরা খুব দ্রুত ভাষা শেখে। বয়স বাড়ার সাথে সাথে এর সক্রিয়তা কমতে থাকে। পরবর্তী তত্ত্বটি হচ্ছে সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার। নোয়াম চমস্কি বিশ্বাস করতেন যে পৃথিবীর সমস্ত ভাষার, যেমন বাংলা, ইংরেজি, ফরাসি কিংবা অন্যান্য ভাষার একটি সাধারণ বা মৌলিক ব্যাকরণগত ভিত্তি রয়েছে। শিশুরা জন্মগতভাবেই এই সার্বজনীন ব্যাকরণের নিয়মগুলো বুঝতে সক্ষম। তারা শুধু চারপাশের পরিবেশ থেকে একটি নির্দিষ্ট ভাষার শব্দভাণ্ডার সংগ্রহ করে এবং সেই সার্বজনীন ছাঁচে ফেলে বাক্য গঠন করতে পারে। আমরা যদি এই সার্বজনীন ব্যাকরণ এই কথাটিকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা মনে করলাম প্রথমে যে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তো আমরা যদি একটা শিশুকে লক্ষ্য করি, সে জানে যে এই যে ফলটা, এই ফলটা হচ্ছে কলা। তো এবার যদি তার খাওয়ার ইচ্ছে করে, সে নিশ্চয়ই তার মায়ের সামনে গিয়ে বলবে যে কলা খাবো। ঠিক তেমনি এই শিশুটি যদি কোনো ইংরেজি ভাষার পরিবেশে যদি বড় হতো, তাহলে সে তো আর কলা বলতো না, সে বলতো হচ্ছে বানানা। অর্থাৎ তার ইংরেজি ভাষায় কলা এই যে শব্দটা, সেই শব্দটার সঠিক শব্দভাণ্ডার কি হবে সেটা তাকে জানতে হবে। অর্থাৎ যেমন ইংরেজিতে হয় বানানা, তাহলে সেটাকে তাহলে জানতে হবে বানানা। এই বানানা জানলেই সে কিন্তু সঠিকভাবে তার মাকে গিয়ে বলতে পারবে যে সে কি খেতে চায়। তো এবারে আমরা এই নোয়াম চমস্কি এবং ভাষার আয়ত্তীকরণ থেকে দুটো MCQ দেখে নিই। তো আমাদের প্রশ্ন নম্বর 3 হচ্ছে, নোয়াম চমস্কির মতে শিশুদের ভাষা শেখার জন্মগত ক্ষমতার মূলে মস্তিষ্কের কোন অংশ কাজ করে? অপশন A তে দেওয়া আছে ZPD, অপশন B তে দেওয়া আছে LAD, অপশন C তে IQ, অপশন D তে EQ। তো আমরা দেখেছিলাম হচ্ছে যে নোয়াম চমস্কি বলেছিলেন যে প্রত্যেক শিশুই তার মস্তিষ্কের মধ্যে একটি অংশ থাকে যেটা তার ভাষা শিখনে সহায়তা করে, আর সেই মস্তিষ্কের মধ্যেকার যন্ত্রটির নাম হচ্ছে LAD বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ভাষা আয়ত্তীকরণ যন্ত্র। তো প্রশ্ন 4 রয়েছে, সার্বজনীন ব্যাকরণ তত্ত্বের প্রবক্তা কে? তো আমরা দেখলাম এই সার্বজনীন ব্যাকরণ তত্ত্বের প্রবক্তা হলেন অপশন ডি অর্থাৎ নোয়াম চমস্কি। এবারে আমরা দেখে নিব শিশুর ভাষার বিকাশের স্তরগুলি। তো একটা শিশু কিন্তু কখনোই রাতারাতি ভাষা শিখে যায় না বা ভাষা আয়ত্ত করে ফেলে না। এটি একটি ধীর এবং ধারাবাহিক প্রক্রিয়া। নিচে এর স্তরগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভাষা আয়ত্তীকরণের প্রথম যে স্তর, সেই স্তরটি হচ্ছে কান্না। আমরা জানি যে প্রত্যেক শিশুই জন্মের পরপরেই প্রথম যোগাযোগ স্থাপন করে তার কান্নার মাধ্যমে। এর মাধ্যমেই তার ক্ষুধা, কষ্ট বা অস্বস্তি প্রকাশ করে। তো এই কান্না বা ক্রাইং হচ্ছে শিশুর যোগাযোগের প্রথম কিন্তু মাধ্যম। পরে আমরা দেখব হচ্ছে কুইং। 6 সপ্তাহ বয়সে বা প্রায় 1.5 মাস বয়সে শিশু স্বরবর্ণের মতো কিছু শব্দ করতে শুরু করে, যেমন আ, উ, ও। এটি তার স্বরযন্ত্রের প্রাথমিক অনুশীলন। দ্বিতীয় ধাপে আমরা দেখে নিব হচ্ছে ব্যাবলিং। তো 6 মাস বয়সে শিশু স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিয়ে একই ধ্বনির পুনরাবৃত্তি ঘটাতে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, তাহলে শিশু উচ্চারণ করতে পারে বা 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 এইভাবে, মা মা মা, কিংবা দা দা দা, এইভাবে উচ্চারণ করতে থাকে। এটি কোনো একটি নির্দিষ্ট ভাষার শব্দ নয়, বরং ভাষার প্রস্তুতির আদি পর্যায়। চতুর্থ পর্যায়ে আমরা দেখে নিব এক শব্দের স্তর বা ওয়ান ওয়ার্ড। তো 1 বছর বয়সে বা 12 মাস বয়সে শিশু অর্থপূর্ণ একটি শব্দ ব্যবহার করে পুরো বাক্যের ভাব প্রকাশ করতে শেখে। তো একে বলা হয় হলোফ্রাস্টিক পর্যায়। যেমন শিশু জল বলল, যার অর্থ হতে পারে আমাকে জল দাও,
কিংবা জল পড়ে গেল। একটা শিশুর বয়স যখন 1 বছর বা 12 মাস, তখন যদি তার হাত থেকে ধরে নাও গ্লাসের জল পড়ে গেল, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু পুরো বাক্যটা বলতে পারবে না, সে শুধুমাত্র বলবে জল। এখান থেকেই তার মা কিংবা আশপাশের লোকজন বুঝে যাবে তার হাত থেকে জলটা পড়ে গেছে। কিংবা তার যদি জল পানির ইচ্ছে হয়, সে এসে শুধুমাত্র বলবে জল। এখান থেকেই তার মা হয়তো বা বুঝে যাবেন যে হচ্ছে তার জল পানির ইচ্ছে হয়েছে, সেখান থেকেই তাকে জল দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে এক শব্দের স্তর। এই একটা শব্দ ব্যবহার করেই কিন্তু এই 1 বছর বা 12 মাস বয়সে শিশু তার মনের ভাব প্রকাশ করে ফেলতে পারে। এরপর আমরা দেখব 2 শব্দের স্তর বা 2 ওয়ার্ড স্টেজ। 18 মাস বা 1.5 বছর বয়সে শিশু 2টি শব্দ জুড়ে বাক্য তৈরি করে। এখানে কেবল গুরুত্বপূর্ণ শব্দগুলো থাকে, যেমন জল খাবো, মা যাব, বাবা আসুক। এইভাবে 2টি শব্দ ব্যবহার করে শিশু তার মনের ভাব প্রকাশ করে। তো এবার আমরা দেখব হচ্ছে শেষের স্তর, অর্থাৎ হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। তো শিশুর বয়স যখন 2 বছর থেকে 2.5 বছর এর মাঝামাঝি থাকে, তখন ছোট ছোট কিছু অর্থপূর্ণ বাক্য তৈরি করতে শেখে। ঠিক যেমন আগের দিনে টেলিগ্রাম এই শব্দ ব্যবহার করা হতো মূল বার্তা পাঠানোর জন্য, ঠিক তেমন এখানে ব্যাকরণের যেমন অব্যয়, বিভক্তি এগুলোর ব্যবহার খুব একটা থাকে না। উদাহরণস্বরূপ, আমি বল খেলবো, মা আমাকে পুতুল দাও। এইভাবে তারা ছোট ছোট বাক্যের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। তো এই যে অংশটা আমরা পড়লাম, শিশুর ভাষার বিকাশের স্তরসমূহ, এটা কিন্তু আমাদের টেট পরীক্ষার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এখান থেকে আমরা এবার এমসিকিউ দেখে নিব। তো আমাদের আজকের পর্বের প্রশ্ন নম্বর 5, একটি শিশু সাধারণত কোন বয়সে ব্যাবলিং করতে শেখে? তো আমরা দেখেছিলাম শিশু যখন জন্মায় তখন সে কান্নার মাধ্যমে ভাব প্রকাশ করে। তারপর 1.5 মাস বা 6 সপ্তাহ বয়সে সে কুইং এর মাধ্যমে তার ভাব প্রকাশ করে। এবং ব্যাবলিং এই পর্যায়টা আসে হচ্ছে শিশুর 6 মাস বয়সে। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 6 মাস বয়সে। প্রশ্ন নম্বর 6, শিশুর টেলিগ্রাফিক স্পিচ বলতে কি বোঝায়? অপশন এ তে দিয়েছে স্বরবর্ণের মতো শব্দ করা, অপশন বি তে দিয়েছে শুধু একটি শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করা, অপশন সি তে দিয়েছে ছোট কিন্তু অর্থপূর্ণ বাক্য তৈরি করা, অপশন ডি তে রয়েছে কান্নার মাধ্যমে যোগাযোগ করা। তো আমরা দেখেছিলাম শিশুরা সাধারণত 2 থেকে 2.5 বছর বয়সে ছোট ছোট কিছু অর্থপূর্ণ বাক্য ব্যবহার করে তাদের মনের ভাব প্রকাশ করে। তো এটাকেই বলা হয়েছিল হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ছোট ছোট অর্থপূর্ণ বাক্য তৈরি করা। এটাকে আমরা বলবো হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। এবারে আমরা দেখে নিব হচ্ছে ভাষা শিখন সম্পর্কে। তো এই ভাষা শিখন বলতে কি বোঝায়? ভাষা শিখন হলো একটি সচেতন, প্রথাগত এবং নিয়ম মাফিক প্রক্রিয়া। যখন কোনো ব্যক্তি সচেতনভাবে নিয়ম কানুন, ব্যাকরণ এবং কাঠামোর মাধ্যমে নতুন ভাষা শেখে, তখন তাকে ভাষা শিখন বলে। এটি সাধারণত দ্বিতীয় ভাষা বা বিদেশি কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণস্বরূপ, একজন বাংলাভাষী ছাত্র কিংবা ছাত্রী যখন বিদ্যালয়ে গ্রামার বই পড়ে ইংরেজি বা হিন্দি ভাষা শেখে, সেক্ষেত্রে এই শিখনটাকে আমরা বলবো হচ্ছে ভাষা শিখন। তো আমরা দেখেছিলাম হচ্ছে ভাষা আয়ত্তীকরণে ব্যাকরণের কোনো নিয়ম কানুন আমাদেরকে জানতে হয় না এবং সেটা ঘরোয়া পরিবেশেই হয়ে থাকে। আর ভাষা শিখন এটা কিন্তু একটা অত্যন্ত সচেতন প্রক্রিয়া, প্রথাগত এবং নিয়ম মাফিক, নিয়ম মেনে এই প্রক্রিয়াটি ঘটে থাকে। তো এটা কিন্তু সচেতনভাবেই শিখতে হয় এবং ব্যাকরণের নিয়ম কানুন ভালোভাবে জানতে হয়। আর এক্ষেত্রে দ্বিতীয় ভাষা কিংবা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো বিদেশি ভাষা শিখি। তো এবার আমরা দেখে নিব হচ্ছে ভাষা শিখনের মূল বৈশিষ্ট্যগুলো কি কি। তো এটা একটা সচেতন প্রক্রিয়া। শিক্ষার্থীকে সচেতন প্রচেষ্টা, ইচ্ছাশক্তি এবং মনোযোগ দিয়ে ভাষা শিখতে হয়। এটি আপনা আপনি হয় না। প্রথাগত শিক্ষা, বিদ্যালয়ে বই, প্রশিক্ষিত শিক্ষক এবং নির্দিষ্ট পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিখন ঘটে থাকে। ব্যাকরণের নিয়ম, ভাষা শিখনে ভাষার ব্যাকরণ যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, বাক্য গঠনের নিয়ম এবং কাঠামোর উপর জোর দেওয়া হয়। একে ডিডাকটিভ বা অবরোহী পদ্ধতিও শেখানো হয়ে থাকে। অনুশীলন নির্ভর, এটি বারবার অনুশীলন করতে হয়, মুখস্থ করা এবং পুনরাবৃত্তির মাধ্যমে আয়ত্ত করতে হয়। চর্চা না থাকলে শিখে নেওয়া ভাষা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সঠিকতার উপর জোর দেওয়া, ভাষা শিখনে সাবলীলতার পাশাপাশি ভাষাটি সঠিকভাবে অর্থাৎ নির্ভুলভাবে বলা এবং লেখার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ভুল হলে শিক্ষক তা সংশোধন করে দেন। এবার সামনে এগোনোর পূর্বে আমরা এই ভাষা শিখন সম্পর্কে 2টি এমসিকিউ প্রশ্ন দেখে নিই। তো ভাষা শিখন প্রক্রিয়াটি মূলত কোন পরিবেশের সাথে যুক্ত? অপশন এ ঘরোয়া পরিবেশ, অপশন বি প্রথাগত বা বিদ্যালয়ের পরিবেশ, অপশন সি খেলার মাঠের পরিবেশ, অপশন ডি উপরের কোনোটি নয়। আমরা দেখলাম ভাষা শিখন হচ্ছে একটা প্রথাগত শিক্ষা ব্যবস্থা, এটা বিদ্যালয়ের পরিবেশে
হয়ে থাকে, তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভাষা শিখনে নিচের কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়? অপশন এ সঠিকতা, অপশন বি শুধুমাত্র সাবলীলতা, অপশন সি জন্মগত দক্ষতা, অপশন ডি অবচেতনভাবে শব্দ আয়ত্ত করা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ সঠিকতা। কারণ আমরা দেখলাম ভাষা শিখনে সাবলীলতার পাশাপাশি সঠিকতার উপর জোর দেওয়া হয়। শিক্ষক বারবার করে ছাত্রের ভুল হলে তার সংশোধন করে দেন। তাহলে এবারে আমরা দেখে নিই ভাষা শিখন এবং ভাষা আয়ত্তীকরণের মধ্যে তুলনা বা পার্থক্য কি। তো প্রকৃতির ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে ভাষার আয়ত্তীকরণ একটা হচ্ছে অবচেতন প্রক্রিয়া, স্বতঃস্ফূর্তভাবে প্রাকৃতিক পরিবেশে এটা ঘটে থাকে। কিন্তু ভাষা শিখন এটা সচেতন প্রক্রিয়া, সুপরিকল্পিতভাবে কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে এটা ঘটে থাকে। যদি পরিবেশের ভিত্তিতে দেখি তাহলে ভাষার আয়ত্তীকরণ স্বাভাবিক এবং প্রাকৃতিক পরিবেশে তার পরিবার, সমাজ, বন্ধু মহলের মাধ্যমেই ঘটে থাকে। অন্যদিকে ভাষা শিখন একটা প্রথাগত ও নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে ঘটে থাকে, যেমন বিদ্যালয়, শ্রেণীকক্ষ। ব্যাকরণের ভিত্তিতে দেখলে ভাষা আয়ত্তীকরণে ব্যাকরণের নিয়ম সরাসরিভাবে শেখানো হয় না, এটা একটা অবচেতন প্রক্রিয়ার মাধ্যমেই সে ব্যাকরণও শিখে যায়। অন্যদিকে ভাষা শিখনের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু ব্যাকরণের নিয়মকানুন সরাসরিভাবে নিয়মমাফিক ও সচেতনভাবে শেখানো হয়। ভাষার ধরন, তো ভাষা আয়ত্তীকরণ মূলত প্রথম ভাষা বা মাতৃভাষা শেখার ক্ষেত্রে ঘটে থাকে। আর যদি আমরা ভাষা শিখনকে দেখি তাহলে এটা মূলত দ্বিতীয় ভাষা বা বিদেশি কোনো, যেমন ইংরেজি হতে পারে, হিন্দি হতে পারে, ফার্সি হতে পারে, এই ধরনের ভাষা শেখার ক্ষেত্রে ঘটে থাকে। মূল ফোকাস, তো ভাষার আয়ত্তীকরণ এটার মূল ফোকাস হচ্ছে যোগাযোগ ও সাবলীলতার উপর জোর দেওয়া হয়। অন্যদিকে ভাষা শিখনের ক্ষেত্রে সঠিকতা, নিয়ম এবং নির্ভুলতার কাঠামোর উপর জোর দেওয়া হয়। প্রচেষ্টা, শিশুকে কোনো বিশেষ মানসিক বা শারীরিক পরিশ্রম করতে হয় না ভাষা আয়ত্ত করতে গেলে, কিন্তু ভাষা শিখতে গেলে শিক্ষার্থীকে অনেক মানসিক পরিশ্রম ও মনোযোগ দিয়ে বারবার অনুশীলন করতে হয়। মূল্যায়ন, ভাষা আয়ত্তীকরণ এর জন্য কোনো প্রথাগত পরীক্ষা বা মূল্যায়নের ব্যবস্থা থাকে না। অন্যদিকে ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর অগ্রগতি মাপার জন্য নিয়মিত পরীক্ষা এবং মূল্যায়নের ব্যবস্থা থাকে। এবার আমরা দেখে নিব এই যে ভাষার আয়ত্তীকরণ এবং ভাষার শিখন, এই দুটো থেকে কিছু এমসিকিউ কোশ্চেন। তো প্রশ্ন 9, মাতৃভাষা শেখার ক্ষেত্রে মূলত কোনটি ঘটে থাকে? অপশন এ ভাষা শিখন, অপশন বি ভাষার আয়ত্তীকরণ, অপশন সি উপরের দুটি, অপশন ডি কোনোটি নয়। তো আমরা দেখেছিলাম মাতৃভাষা শেখার ক্ষেত্রে আমরা ভাষাকে আয়ত্ত করি, অর্থাৎ ভাষার আত্তীকরণ ঘটে। তাই এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি ভাষার আয়ত্তীকরণ। নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে ভাষা শিখন এবং ভাষার আয়ত্তীকরণের মধ্যে মূল পার্থক্যটি কোথায়? অপশন এ শুধু ভাষার প্রকারভেদে, অপশন বি পরিবেশ এবং প্রক্রিয়ার প্রকৃতিতে, অর্থাৎ সচেতন বনাম অবচেতন, অপশন সি শিক্ষার্থীর বয়সে, অপশন ডি শিক্ষকের যোগ্যতায়। তো আমরা দেখেছিলাম ভাষা শিখন এবং ভাষার আয়ত্তীকরণের একটি মূল পার্থক্য রয়েছে তার পরিবেশ এবং প্রক্রিয়ার মধ্যে, অর্থাৎ সচেতন বনাম অবচেতন প্রক্রিয়া। কারণ আমরা দেখেছি ভাষা শিখন একটা সচেতন প্রক্রিয়া এবং ভাষার আয়ত্তীকরণ হচ্ছে অবচেতন প্রক্রিয়া। তো এবারে আমরা দেখে নিব হচ্ছে ভাষা শিখন সম্পর্কে শিক্ষাবিদ ও মনস্তাত্ত্বিকদের অন্যান্য দৃষ্টিভঙ্গি ও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। প্রথমে আমরা দেখব হচ্ছে লেভ ভাইগোটস্কির মতবাদ, অর্থাৎ সামাজিক নির্মিতিবাদে তিনি ভাষা শিখন সম্পর্কে কি বলেছেন। তার মতে সামাজিক মিথস্ক্রিয়া ভাষা বিকাশের মূল চাবিকাঠি। শিশু সমাজের অন্যদের, যেমন পিতামাতা, সমবয়সীদের সাথে কথোপকথন ও যোগাযোগের মাধ্যমেই ভাষা শেখে। তিনি প্রাইভেট স্পিচ বা স্বগতোক্তির ধারণাও দেন, যা শিশুর চিন্তাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখানে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে ভাষা শিখনের ক্ষেত্রে সামাজিক মিথস্ক্রিয়াকে কে গুরুত্ব দিয়েছেন, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে লেভ ভাইগোটস্কি। এবারে আমরা দেখে নিব হচ্ছে ভাষা শিখন সম্পর্কে বিখ্যাত শিশু মনস্তত্ত্ববিদ জাঁ পিয়াজের মতবাদ। তো তিনি তার জ্ঞানমূলক বিকাশ হিসেবে বলেছেন যে জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট এর পর্যায় অনুযায়ী শিশুর ভাষার বিকাশ ঘটে। তার একটি বিখ্যাত মত হলো শিশুর চিন্তাশক্তি আগে বিকশিত হয়, ভাষা পরে আসে। শিশু আগে পরিবেশের বস্তুর ধারণা অর্জন করে, তারপর সেই বস্তুর নাম এবং ভাষা শেখে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে চাইলে বলা যাবে যে আগে শিশুর মধ্যে পুতুলের ধারণা জন্মায়, পরে সে পুতুল শব্দটি শেখে এবং আরও পরে পুতুল সম্পর্কে সে অন্যকে জানান দিতে পারে। তো এখান থেকে আমাদেরকে প্রশ্ন দিতে পারে যে শিশুর চিন্তাশক্তি আগে বিকশিত হয়, ভাষা আসে তার পরে, এই বিখ্যাত মতবাদটি কার? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে জাঁ পিয়াজে। পর আমরা দেখে নেব বি.এফ. স্কিনার এর আচরণবাদ অনুসারে ভাষা শিখন কিভাবে ঘটে। তো আচরণবাদী স্কিনার এর মতে ভাষা কোনো জন্মগত ক্ষমতা নয়, শিশু ভাষা শেখে অনুকরণ এবং শক্তিদায়ক উদ্দীপক এর মাধ্যমে, অর্থাৎ পুরস্কার বা তিরস্কারের মাধ্যমে। উদাহরণস্বরূপ বলতে চাইলে শিশু যখন প্রথম মা কিংবা বাবা বলে তখন বাড়ির লোকরা আনন্দিত হয়, তাকে আদর করে।
তো এটা একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট, এর ফলে শিশু সেই শব্দটি বারবার বলতে উৎসাহিত হয়। তো এবার আমরা এখান থেকে দুটি এমসিকিউ দেখে নেব। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে রয়েছে, শিশুর চিন্তা শক্তি আগে বিকশিত হয়, ভাষা তার পরে আসে, এটি কার মতবাদ? তো আমরা দেখলাম যে এটা হচ্ছে যা পিয়াজের মতবাদ। 12 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে, ভাষা বিকাশে সামাজিক মিথস্ক্রিয়াকে কে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন? তো আমরা দেখলাম হচ্ছে লেভ ভাইগোটস্কি এটা সামাজিক মিথস্ক্রিয়াকে গুরুত্ব দিয়েছেন। তো এবারে আমরা দেখে নেব একজন শিক্ষক কিভাবে ভাষার আয়ত্তীকরণ এবং ভাষা শিখন এই জ্ঞানটিকে কাজে লাগিয়ে তার শ্রেণীকক্ষে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করবেন। তো বিদ্যালয়ে দ্বিতীয় ভাষা যেমন ইংরেজি বা হিন্দি শেখানোর সময় একজন শিক্ষকের প্রধান লক্ষ্য হবে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার হাত থেকে বের করে নিয়ে আসা। এর জন্য শিক্ষকের ভূমিকা হবে নিম্নরূপ। শিক্ষক শিক্ষার্থীদের ভাষা শেখানোর সময় শ্রেণীকক্ষকে আয়ত্তীকরণের পরিবেশ হিসেবে গড়ে তুলবেন। শ্রেণীকক্ষে এমন একটি পরিবেশ তৈরি করবেন যা আয়ত্তীকরণের মতোই স্বাভাবিক ও ভয়মুক্ত হবে। শিক্ষার্থী স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবে। ভুল হলেও প্রথম দিকে অতিরিক্ত সংশোধন করে দেওয়া যাবে না, যাতে তার মনে আত্মবিশ্বাস ভেঙে না যায়। অর্থাৎ শিক্ষার্থী প্রথম দিকে ভুল করলেও তাকে বারবার করে উৎসাহিত করতে হবে, নচেত কিন্তু বারবার যদি ভুল হয়েছে এটা বলা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীর আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে। বাস্তবমুখী ভাষার ব্যবহার শুধু ব্যাকরণের নিয়ম মুখস্থ করিয়ে নয়, বরং শিক্ষার্থীদের দিয়ে ভাষার বাস্তব ব্যবহার করানো উচিত। উদাহরণস্বরূপ, শিক্ষক ক্লাসের মধ্যে রোল প্লে বা চরিত্রায়ন করাতে পারেন, গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনা করাতে পারেন, কিংবা বিতর্ক সভার আয়োজন করতে পারেন। মাধ্যমে তারা ভাষা শিখনে যথেষ্ট স্বাবলম্বী হবে। বহুভাষিকতা, তো শিক্ষক এটাকে একটা সম্পদ হিসেবে ব্যবহার করবেন। এই যে বহুভাষিকতা কিন্তু একটা ভাষা শিখনের ক্ষেত্রে অন্যতম সম্পদ। একটি শ্রেণীতে বিভিন্ন মাতৃভাষার শিশু থাকতে পারে। শিক্ষক এই বৈচিত্র্যকে বাধা হিসেবে নয়, বরং একটি সম্পদ হিসেবে ব্যবহার করবেন, যাতে এক শিশু অন্য শিশুর ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। প্রিন্ট সমৃদ্ধ পরিবেশ, শ্রেণীকক্ষের দেওয়ালে বিভিন্ন ছবি, চার্ট, গল্পের বইয়ের প্রচ্ছদ ও নীতিবাক্য ঝুলিয়ে রাখতে হবে। এতে শিশুরা অবচেতনভাবে নতুন শব্দ শিখে যাবে। তো এবারে আমরা দেখে নিব এখান থেকে দুটো এমসিকিউ। তো প্রথম এমসিকিউতে বলা হয়েছে, শ্রেণীকক্ষে বহুভাষিকতাকে একজন শিক্ষক কিভাবে দেখবেন? তো এটা একটা সম্পদ হিসেবে দেখবেন, আমরা বলেছিলাম। তো এই যে বহুভাষিকতা, তো এটা একটা সম্পদ বা রিসোর্স হিসেবে দেখবেন, তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের পর্বের শেষ কোয়েশ্চেন, দ্বিতীয় ভাষা শেখানোর সময় শিক্ষকের প্রাথমিক লক্ষ্য কি হওয়া উচিত? অপশন এতে বলা হয়েছে শিক্ষার্থীদের প্রচুর ব্যাকরণের নিয়ম মুখস্থ করানো। অপশন বিতে বলা হয়েছে ভুল হলে সঙ্গে সঙ্গে কঠোরভাবে সংশোধন করা। অপশন সিতে বলা হয়েছে ভাষার বাস্তব ব্যবহার ও আয়ত্তীকরণের মতো ভয়মুক্ত পরিবেশ তৈরি করা। অপশন ডিতে বলা হয়েছে শুধুমাত্র মাতৃভাষায় অনুবাদ করে পড়ানো। তো আমরা দেখলাম যে শিক্ষক কি করবেন, ভাষার বাস্তব ব্যবহার ও আয়ত্তীকরণের মতো ভয়মুক্ত পরিবেশ হিসেবে শ্রেণীকক্ষকে গড়ে তুলবেন। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।